আচ্ছা আমার ওকে, আমার নেক্সট ক্লাসে যতটুকু পড়ছিলাম, আমার নেক্সট লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে অ্যালভিওলাই পর্যন্ত, তাই তো? আজকে আমরা নেক্সট থেকে একটা শুরু করবো। আচ্ছা, তোমরা কেউ একজন একটু কনফার্ম করো যে আমার স্ক্রিনটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা নেক্সট লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে অ্যালভিওলাসের, মেইনলি পড়ছিলাম হচ্ছে অ্যালভিওলাসের গঠন পর্যন্ত। ঠিক আছে, তার মধ্যে দুইজন আমাকে 4-5 জনের মতো হচ্ছে হোমওয়ার্ক জমা দিছো, তাদের হচ্ছে সিকিউটাও মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা শুরু করব হচ্ছে অ্যালভিওলাসের গঠনের পর থেকে। দেখো, আমরা শ্বাসপেশি পর্যন্ত আর কি পড়ছিলাম নাকি, না শ্বাসপেশি পড়ি নাই, হ্যাঁ। আজকে আমরা শ্বাসপেশি থেকে শুরু করব। আচ্ছা, শ্বাসপেশি আসলে মানে কি? শ্বাসপেশি মানে যেসব পেশি, বা পেশি মানে কি মাসেল, যেসব মাসেল বা পেশি শ্বাসকার্য ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, সিম্পল কথা, যেসব মাসেল বা পেশি পেশি আমাদের শ্বাসকার্য ঘটাতে সাহায্য করে তাদের কি বলা হয়? শ্বাসপেশি। হ্যাঁ, দেখো, শ্বাসপেশি কাকে বলে এটার ডেফিনেশন দরকার নাই, বাট শ্বাসপেশি কোন দুইটা এটা পড়া লাগবে। একটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে মুচো লিখে নাও মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা তোমরা সবাই জানো, ওই যে যেটা আর কি আমাদের উদর গহ্বর আর হচ্ছে বক্ষ গহ্বরকে পৃথক করে রাখে, যেই পর্দা, হ্যাঁ, মধ্যচ্ছদা। আরেকটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল পেশি। আচ্ছা, এই দুইটা হচ্ছে আমাদের শ্বাস পেশি। এখন ইন্টারকোস্টাল পেশি মানে এটা কি? হ্যাঁ, এটা তোমরা হচ্ছে যখন হাড্ডি চ্যাপ্টার পড়বা তখন বুঝবা। আপাতত একটু বলে রাখি, তোমরা যাকে বলো হচ্ছে বুকের খাঁচা। হ্যাঁ, বুকের খাঁচা এগুলো কি থাকে? এগুলো থাকে হচ্ছে রিবস, বা হচ্ছে যেগুলোকে আমরা বলি পরশুকা। এই যে বুকের খাঁচা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বুকের খাঁচা। বুকের খাঁচা এরকম থাকে। তো এখন বুকের খাঁচার দুইটা হাড্ডির মধ্যে যে আমাদের পেশিগুলো থাকে, বুকের খাঁচার দুইটা হাড্ডির মধ্যে যে আমাদের পেশি বা মাসেল থাকে, তাকে বলা হয় ইন্টারকোস্টাল। মানে এগুলো তো হাড্ডি, এই একটা হাড্ডি এবং এই একটা হাড্ডি, হ্যাঁ, দুইটা হাড্ডির মধ্যে যে পেশিটা থাকে তাকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। হুম, এগুলোকে বলে। তোমরা যখন হাড্ডির চ্যাপ্টারটা পড়বা তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া আপনি মানে আপনার কথাগুলো আগে আসতেছে স্ক্রিনে, মানে লেখাগুলা পরে আসতেছে। ও আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, দেখো তো এখন আহ, আচ্ছা দাঁড়াও, আচ্ছা, মানে কালকে কি এই ঝামেলাটা হইতেছিল কি বলতো? মানে কালকে কি এরকম হচ্ছিল যে কথার সাথে লেখা মিলতেছে না? জি ভাইয়া, কিন্তু কালকে এত বেশি স্লো ছিল না, মানে আজকে মনে হয় আচ্ছা একটু আচ্ছা। বেশি স্লো আসতেছে। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, আবার প্রবলেমটা হলে আমাকে একটু ইনফর্ম করো। যদি আমি হচ্ছে আর কি ওয়াইফাই ছেড়ে মোবাইলের হটস্পটের সাথে কানেক্ট করছি, এখন যদি প্রবলেম হয় আবার এরকম, তাহলে আমাকে একটু ইনফর্ম করো।
আচ্ছা, সো আমি বলতেছিলাম ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, ইন্টারকোস্টাল পেশি কি? ইন্টারকোস্টাল পেশি মানে হচ্ছে দুইটা পরশুকা বা দুইটা রিপসের মধ্যে যে পেশিটা থাকে, যেহেতু এটা দুইটা রিপসের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হয় ইন্টার কোস্টাল। মানে হচ্ছে ওই পরশুকা বা রিপসকে বলা হয় কোস্টাল। হ্যাঁ, ওই পরশুকা বা রিপস ওগুলোকে কি বলা হয়? কোস্টাল। সো এটা যেহেতু দুইটা রিপসের মধ্যে থাকে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো দুইটা নাম জাস্ট জেনে রাখো, যে আমাদের দুইটা পেশি আছে। একটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, যেগুলো আমাদের শ্বাসকার্যে সাহায্য করে। আচ্ছা, এই যে আমাদের এখানে শ্বসনতন্ত্রের কিছু কাজ দেওয়া আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আসলে না। আহ আচ্ছা, শ্বসনতন্ত্রের কাজ এখানে একটু আসো, ঠিক আছে। শ্বসনতন্ত্রের কাজ, শ্বসনতন্ত্রের কাজের মধ্যে আমাদের যে জাস্ট দুই একটা এমসিকিউ পড়বো আমরা, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, একবার রিডিং পড়লেই হবে। আমরা জাস্ট হচ্ছে দুই একটা এমসিকিউ পড়বো, ঠিক আছে। প্রথম যে এমসিকিউটা সেটা পড়তে হবে তোমাকে, যে পানি সাম্য মানে আমাদের দেহ থেকে প্রতিদিন কত লিটার পানি বের হয়ে যায় বলো তো? 400 থেকে 600 মিলিলিটার পানি বের হয়ে যায়। এটা পড়বা, হ্যাঁ। কিসের মাধ্যমে? এটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে 400 থেকে 600 মিলিলিটার পানি বের হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন আমাদের এটাও একটু মনে রাখবা যে লাঙের মাধ্যমে হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় থাকে। এখন হোমিওস্ট্যাসিস কি, এটা এই চ্যাপ্টারে বুঝবা না, এটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টারে বুঝবা। জাস্ট নামটা মনে রাখো যে হোমিওস্ট্যাসিস, এটা বজায় থাকে। জাস্ট এখন মুখস্থ করো, ঠিক আছে, যে আমাদের শ্বসনতন্ত্রের একটা কাজ হচ্ছে হোমিওস্ট্যাসিস বজায় রাখা। যেটা আমরা 11 নম্বর চ্যাপ্টারে পড়বো, হোমিওস্ট্যাসিস জিনিসটা আসলে কি। এখান থেকে পড়ার মতো আসলে কোনো এমসিকিউ আর নাই, এগুলাই। আচ্ছা, এখান থেকে যদি একটু দাগ দিতে চাও, দেখো, ষড়যন্ত্রের কাজ আমরা জানি। এটা কি করে? এটা হচ্ছে শব্দ সৃষ্টি করে। ষড়যন্ত্রের কাজ হচ্ছে আমাদের শব্দ সৃষ্টি করে, এটা একটু মার্ক করো। দেন হচ্ছে আমাদের আর কি দাঁড়ানো যেতে পারে এখান থেকে? আমাদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা? যদি কোয়েশ্চেন আসে আমাদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা, অ্যান্সার হচ্ছে ফুসফুস। 10 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা পড়বা। আহ আর প্লিউরা তো কালকে আমরা পড়ছিলাম, প্লিউরা কাকে বলে বলো তো? ফুসফুসের ফুসফুসকে যে রক্ষা করে, হ্যাঁ, ফুসফুসের বাহিরের আবরণকে বলা হয় প্লিউরা, ঠিক আছে। ফুসফুসের মানে ফুসফুসের বাহির মানে বহিঃপৃষ্ঠকে রক্ষা করবে। আমরা কালকে পড়ছিলাম ফুসফুসের যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি? প্লিউরা। সো প্লিউরার কাজ হচ্ছে ফুসফুসকে বহিঃপৃষ্ঠকে রক্ষা করা। আচ্ছা, এখন আসি শ্বসনের শরীরবৃত্ত, ঠিক আছে। এখন আমরা শুরু করব হচ্ছে শ্বসন। তো শ্বসনের আসলে কাকে বলে দেখো। আচ্ছা, এটা তোমরা ক্লাস 9-10-এ পড়ছো, শ্বসন কাকে বলে। ঠিক আছে, দেখো, পরিবেশ থেকে অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য জারিত করে। কোষ মধ্যস্থ খাদ্য জারিত করে। আচ্ছা, জারিত মানে হয়, জারিত মানে এখানে বোঝাচ্ছে ভাঙা, মানে কোষের ভিতর যে খাদ্যগুলো থাকে তাকে ভাঙবে। আচ্ছা, ভাঙলে কি আসসালামু উৎপন্ন আলাইকুম হবে? ভাইয়া। ভাঙলে হচ্ছে আমাদের দুইটা জিনিস উৎপন্ন হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? এই তো ভাইয়া, ভালো আছে। আমার হচ্ছে ভাইয়া এক সপ্তাহ ধরে এক্সাম চলতেছে। তো তো কালকে আইসিটি মানে আমার সেকেন্ড টার্ম হ্যাঁ, এক্সাম চলতেছে। তো এই কয়েকদিন ধরে আমি ক্লাসটা করতে আচ্ছা পারি আচ্ছা। তো এক্সাম শেষ না হওয়া পর্যন্ত মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো না আর কি। তো ওগুলো আমার থেকে রেকর্ড করে দিতে হবে, মানে রেকর্ড করে দেখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমরা হচ্ছে তুমি লাইভ ক্লাস করতে না পারলেও এক্সামের জন্য আমরা রেকর্ড দিয়ে দিচ্ছি গ্রুপে, ওইখান থেকে একটু করে নিও, মিস যাতে না হয় রেকর্ড গুলা, ঠিক আছে। না, ওই যে আপনি বললেন যে মানে মাস ঢুকতে হবে, তো আমি এসে মানে বললাম আর কি। তাহলে এবার বলতে ভুলে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে সমস্যা নেই। ভাইয়া। ওকে। তো আমরা এখন দেখতেছি যে কোষ মধ্যস্থ খাদ্য ভেঙে কি দুইটা জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে আমাদের শক্তি, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের শক্তি, আর একটা হচ্ছে আমাদের কি উৎপন্ন হয় বলতো? কার্বন ডাই অক্সাইড। শক্তি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, তাকে বলা হইতেছে শ্বসন। তো শ্বসনকে যদি আমি এক লাইনে বলি, তিনটা জিনিস হয় এখানে। প্রথমত, কোষের ভিতর খাদ্যগুলা ভাঙে বা জারিত হয়। দ্বিতীয়ত, শক্তি উৎপাদন হয়।
মানে খাদ্য ভেঙে কি হয়, শক্তি উৎপাদন হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই দুটো জিনিসই তো হয়। ঠিক আছে, তো এই দুটো মনে রাখতে হবে যে অক্সিজেনের সাহায্যে কোষের খাদ্য ভেঙে কি উৎপাদন হবে, শক্তি এবং কার্বন ডাই অক্সাইড, এটাকেই বলে শ্বসন। এখন ভাই শ্বসন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের বহিঃ শ্বসন, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে আমাদের অন্তঃশ্বসন। দেখো শ্বসন হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বহিঃ শ্বসন এবং নিচে দেখো এই যে অন্তঃশ্বসন। ঠিক আছে, আচ্ছা, সো বহিঃ শ্বসন আর অন্তঃশ্বসন কাকে বলে দেখো। প্রথমে আসি বহিঃ শ্বসন কাকে বলে। দেখো, যে প্রক্রিয়ায় আমাদের রক্ত ও পরিবেশের মধ্যে শ্বসন গ্যাসের বিনিময় ঘটে তাকে বলা হয় বহিঃশ্বসন। ঠিক আছে, যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের, আচ্ছা এখানে আমাদের গ্যাসের বিনিময়টা কোথায় ঘটবে, রক্ত আর পরিবেশের মধ্যে। ঠিক আছে, রক্ত আর পরিবেশের মধ্যে, তাকে বলা হইতেছে বহিঃশ্বসন। আচ্ছা, তো বহিঃশ্বসন আসলে জিনিসটা কি দেখো, দাঁড়া, অন্তঃশ্বসন আগে একবার রিডিং করাইনি, তারপর দুইটা যদি কম্পেয়ার করে বলি তাহলে ভালো বুঝবা। দেখো অন্তঃশ্বসনটা কাকে বলে। আচ্ছা, অন্তঃশ্বসনটা দেখো, অন্তঃশ্বসনে আসো সবাই। অন্তঃশ্বসনে কি হয় এইখানে, আচ্ছা, আমাদের এইখানে মূলত ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন দ্বারা, মানে গৃহীত অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহ কোষে পৌঁছায়। হ্যাঁ, দেহ কোষে পৌঁছায় এবং সেখানে শক্তি উৎপাদন করে। আচ্ছা, তো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের ডেফিনেশন কখনো আসে না পরীক্ষায় সরাসরি। ঠিক আছে, দেখো আমাদের বহিঃশ্বসন অন্তঃশ্বসনটা কোথায় সংঘটিত হবে, অন্তঃশ্বসনটা হচ্ছে আমাদের দেহকোষ আর রক্তে। ঠিক আছে, দেহকোষ আর রক্তের মধ্যে সম্পাদন হবে। তো তোমার যে কিওয়ার্ডটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বহিঃশ্বসনটা কই হইতেছে এবং অন্তঃশ্বসনটা কোথায় হইতেছে। দেখো, যেটা আমি যদি বলি বহিঃশ্বসন, বহিঃশ্বসন হচ্ছে আমাদের রক্ত, বহিঃশ্বসনটা আমাদের কোথায় হয়, বহিঃশ্বসনটা হয় রক্ত ও পরিবেশ। রক্ত ও পরিবেশের মাধ্যমে, পরিবেশের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময় ঘটে তাহলে সেটাকে আমরা বলতেছি বহিঃশ্বসন। আবার বলতেছি, রক্ত আর পরিবেশ মানে ওই যে তোমার দেহ থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, তোমার ওই যে সাপোজ তুমি কি করো, তুমি হচ্ছে বাইরে থেকে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করো এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দাও, মানে সিম্পলে যেটাকে আমরা শ্বাস প্রশ্বাস বুঝি, ওই শ্বাস প্রশ্বাসটাই হইতেছে বহিঃশ্বসন। হ্যাঁ, যে যেটাকে আমরা সিম্পল ভাষায় শ্বাস প্রশ্বাস বুঝি, ওই শ্বাস প্রশ্বাসই হইতেছে আমাদের বহিঃশ্বসন। হ্যাঁ, মানে হচ্ছে রক্ত আর পরিবেশের মধ্যে আমাদের গ্যাসের বিনিময় ঘটবে, তাকেই বলা হচ্ছে বহিঃশ্বসন। কিন্তু অন্তঃশ্বসনে কি হবে বলতো, অন্তঃশ্বসনে এখানেও, এখানে হচ্ছে আমাদের রক্ত আর দেহকোষ। তো সিম্পল কথা, রক্ত আর পরিবেশ থাকলেই হচ্ছে বহিঃশ্বসন, রক্ত আর দেহকোষ থাকলে হচ্ছে অন্তঃশ্বসন। কেন বহিঃশ্বসন আর কেন অন্তঃশ্বসন, কারণ রক্ত ও পরিবেশ, তো পরিবেশটা তো বহিরাগত, বাইরে অবস্থিত, সেইটাকে বলে বহিঃশ্বসন। এবং রক্ত ও দেহকোষ, এখন দেহকোষ কি দেহের বাইরে না ভিতরে, দেহকোষ অবশ্যই দেহের ভিতরে, এই জন্য এটাকে বলা হয় অন্তঃশ্বসন। তো রক্ত ও পরিবেশের মধ্যে যদি গ্যাসের বিনিময় ঘটে, মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়, বিনিময় হয়, সেটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। এবং দেহকোষ ও রক্তের মধ্যে যদি হয় তাহলে এটাকে অন্তঃশ্বসন। জাস্ট এইটুক মনে রাখলেই হবে, এবং এইখান থেকে আর কিছু পড়া লাগবে না। এখন আমরা একটা পার্থক্য পড়বো, ওই পার্থক্যতে চলে আসো। দেখো একটু পরে এই পার্থক্যটা থাকবে, এই পার্থক্যটা পড়লে ওই ভিতর থেকে আর কিছু পড়া লাগবে না। এই যে এই, তোমরা এই পার্থক্যটাতে একটু চলে আসো। দেখো, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে তোমার বইয়ে, একটু খুঁজে বের করো, যে মনে পৃষ্ঠে নাও মিলতে পারে। আমার বইয়ের 250 পেজ। ঠিক আছে, আমার বইয়ের 250 পেজ। দেখো ওই যে শ্বাস, শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, এটার উপরে, হ্যাঁ, শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, এটার উপরে দেওয়া আছে বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য। আচ্ছা, আশা করি সবাই পাইছো, শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, হ্যাঁ, এটা ঠিক উপরেই দেওয়া আছে। আচ্ছা, তো আমরা দেখি, দেখো বহিঃশ্বসন কি, বহিঃশ্বসন যেহেতু, এটা এই পার্থক্যগুলো মনে রাখবো যেগুলো দেখাবো। বহিঃশ্বসন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, কিন্তু অন্তঃশ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এইটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, বহিঃশ্বসন একটা ভৌত প্রক্রিয়া কিন্তু অন্তঃশ্বসন জৈব রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়াস্থল দরকার নাই। আচ্ছা, এটা হয় পরিবেশে, পরিবেশ থেকে, এটা হয় পরিবেশে কিন্তু এটা হয় কোষের মধ্যে, এটা একটু মনে রাখবা। বহিঃশ্বসনে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি বলছিলাম, কই বিনিময় হয়, পরিবেশের সাথে, কিন্তু অন্তঃশ্বসন হয় কোষের মধ্যে, এটুকু একটু মনে রাখবা। ঠিক আছে, তারপরে
শক্তি দেখো, এখানে শক্তি উৎপাদন হয় না, এনজাইমের ভূমিকা নেই, মানে দুইটাই নেগেটিভ। শক্তি উৎপাদন হয় না, এনজাইমেরও ভূমিকা নেই। আচ্ছা, এটা কিন্তু এমসিকিউর জন্য, ঠিক আছে, এটা এখানে সিকিউ আসবে না, এটা হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য। এবং অন্তঃশোষণে কি হয়, এখানে শক্তি উৎপাদন হবে, এনজাইমেরও ভূমিকা আছে। সো এই বেসিক পার্থক্যগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, যেগুলো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি এগুলা একটু মনে রাখবা, জাস্ট ফর এমসিকিউ। এমসিকিউর বাইরে এখান থেকে কিচ্ছু আসবে না। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু কনফার্ম করো তো, কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, তো বহিঃশোষণ আর অন্তঃশোষণ কনসেপ্টটা খুব বেশি ঠিক আছে, বাট হচ্ছে এই যে পার্থক্য এবং ওই যে ডেফিনেশন বা সংজ্ঞা কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। বহিঃশোষণ হয় হইতেছে, শ্বসন মানেই তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়, তাই না? শ্বসন মানেই হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়। এখন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় যদি পরিবেশ আর রক্তে হয়, তাহলে এটাকে আমরা বলতেছি বহিঃশোষণ। এবং দেহকোষ ও রক্তে হইলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তঃশোষণ। এতটুকু মনে রাখা লাগবে। আচ্ছা, এখন আসো প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আসো সবাই। দেখো, প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, ঠিক আছে, এবং এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা সিকিউতে খুব বেশি পরিমাণে আসে, যে নিঃশ্বাস ও প্রশ্বাস কার্যক্রম, ঠিক আছে, নিঃশ্বাস আর প্রশ্বাস কার্যক্রম, এটা হচ্ছে সিকিউতে খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, তো আমরা দেখি, চলো নিঃশ্বাস আর প্রশ্বাস কার্যক্রমটা। আচ্ছা, প্রথমত নিঃশ্বাস আর প্রশ্বাস মানে দুইটা মিলে একসাথে হয় হচ্ছে শ্বাসক্রিয়া। দেখো, এই শ্বাসক্রিয়ার সংজ্ঞা তোমরা ক্লাস সিক্সেও পড়ছো, যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বাইরে বের হয়ে যায়, তাকে বলা হচ্ছে শ্বাসক্রিয়া। মানে সিম্পল কথা, অক্সিজেন ঢুকবে ফুসফুসে, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বের হবে, এটাকেই বলা হইতেছে শ্বাসক্রিয়া। তো শ্বাসক্রিয়ার দুইটা পর্যায়ে আছে, অক্সিজেন ঢুকে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়। আচ্ছা, তো একটা হচ্ছে প্রশ্বাস, প্রশ্বাস মানে শ্বাস নেওয়া। দেখো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই যে দুই ধরনের পেশি, আচ্ছা, দুই ধরনের পেশি যে আমাদের শ্বাসক্রিয়ায় কাজে লাগে, এটা আমরা অলরেডি পড়ছি। একটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আর একটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল পেশি। ঠিক আছে, একটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আর একটা ইন্টারকোস্টাল পেশি। তো এই দুইটা যে আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে, এটা আমরা অলরেডি আগে পড়ে ফেলছি, ঠিক আছে। এবং আচ্ছা, এখন আসি, শ্বাসক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাস মানে কি বলতো? প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, হ্যাঁ। আরেকটা হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে কি? নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। এতটুকু একটু তোমার মনে রাখা লাগবে। আচ্ছা, তো আমরা এখন প্রশ্বাসের মেকানিজম বা প্রশ্বাস কিভাবে হয় এটা পড়বো, এবং নিঃশ্বাস কিভাবে হয় এটা পড়বো। এটাই সিকিউতে আসে, যে শ্বাস প্রশ্বাস, আহ প্রশ্বাস বা নিঃশ্বাস কিভাবে নেয়, এটার প্রক্রিয়া বর্ণনা করো। সো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এখন আমরা পড়বো প্রশ্বাস বা শ্বাস গ্রহণ কিভাবে হয়। আচ্ছা, একটা কথা মনে রাখবা, আমি একটু আইকা দেখাই, মনে রাখবা, যখন আমরা শ্বাস গ্রহণ করি, ঠিক আছে, যখন আমরা শ্বাস গ্রহণ করি, হ্যাঁ, তখন কি হয়, বক্ষ গহ্বর, এটা মনে করো বুক, এই যে এটা বুক, তখন মনে করবা বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। মানে বুকের আয়তন কি হয়, বেড়ে যায়। শ্বাস গ্রহণ করলে বুকের আয়তন কি হয়, বেড়ে যায়। এটা সিম্পল কথা, কারণ শ্বাস যদি গ্রহণ করো, কি ঢুকতেছে বাইরে থেকে? বাতাস তোমার বুকের ভিতর বা ফুসফুসের ভিতর ঢুকতেছে। তাই এইখানে তোমার কি হয় বলতো, বুকের আয়তনটা বেড়ে যাবে, সব দিক থেকে বুকের আয়তন বেড়ে যাবে। এবং নিঃশ্বাসে কি হবে? নিঃশ্বাসে ওই যে আয়তনটা বাড়ছিল, ওইটা আবার কমে যাবে। এরকম হচ্ছে, সাপোজ আগে ছিল এরকম, এখন নিঃশ্বাস মানে তুমি যে বাতাসটা ঢুকছে, ওই বাতাসটা যখন বের করে দেবা, মানে নিঃশ্বাস হবে, নিঃশ্বাসের ফলে যে আয়তনটুকু বাড়ছিল ওইটুকু আবার কমে যাবে, মনে করো এতটুকু হয়ে যাবে। তো সিম্পল কথা হচ্ছে, তুমি যখন শ্বাস গ্রহণ করবা, বাইরে থেকে বাতাস তোমার বুকের ভিতরে ঢুকবে, তো কি হবে, বুকের আয়তন বেড়ে যাবে। তুমি যখন নিঃশ্বাস ফালাবা, বায়ুটাকে আবার বাইরে বের করে দেবা, তখন আবার বুকের আয়তন কি হয়ে যাবে, কমে যাবে। এইটুকু কি সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো তো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, ঠিক আছে, এখন আমরা দেখো ইজিলি পারবো। এখন দেখো, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এখানে আসলে কি হয় দেখো।
ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা। দেখো ডায়াফ্রাম সংকুচিত হয়, দেখো ডায়াফ্রাম সংকুচিত হয় নিম্নমুখী। আচ্ছা, এটা একটু পড়বা যে ডায়াফ্রাম সংকুচিত হয় নিম্নমুখী সঞ্চালিত হয়। ডায়াফ্রাম সংকুচিত হয় কি হয়, নিম্নমুখী সঞ্চালন হয়। ঠিক আছে, মানে নিচের দিকে নামে। ডায়াফ্রামটা কই নামলো, নিচের দিকে। আচ্ছা ডায়াফ্রাম যে নিচের দিকে নামলো, এটা খেয়াল করো। এটা তো শ্বাস গ্রহণ। ঠিক আছে, এই যে এটা 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 হচ্ছে শ্বাস গ্রহণ। ঠিক আছে, এখন যখন ডায়াফ্রামটা নিচের দিকে নামলো, সাপোজ ডায়াফ্রাম ছিল এরকম ছিল ডায়াফ্রামটা। এখন ডায়াফ্রামটা কি হয়েছে, ডায়াফ্রামটা শ্বাস গ্রহণের ফলে নিচের দিকে, এই যে নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে মধ্যচ্ছদা সংকুচিত হচ্ছে, মানে নিচের দিকে নামতেছে। এখন আমাকে কেউ একটু বুদ্ধি করে বলো, এই যে ডায়াফ্রামটা উপর থেকে নিচে নামলো শ্বাস গ্রহণের সময়, এত কি বুকের আয়তন বাড়লো নাকি কমলো? এই যে এটা পুরোটা হচ্ছে বুক, এত কি বুকের আয়তন বাড়লো নাকি কমলো? ডায়াফ্রাম যে সংকুচিত হয়ে নিচের দিকে নামছে, হ্যাঁ, এটা কি হচ্ছে আমাদের বুকের আয়তনটা বাড়ছে না? হ্যালো, আমার কমছে কথা কি শোনা যাচ্ছে? কথা বাঁচতেছে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখো। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। এখনো বাঁচতেছে? না, এখন বাঁচতেছে না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যেটা কি কোয়েশ্চেন করছিলাম, দেখো আগে মনে করো ডায়াফ্রামটা এরকম ছিল, এখন ডায়াফ্রামটা কি হয়েছে, সংকুচিত হয়ে নিচের দিকে নামছে। এই যে এই লাল কালার দেখো, আমি এখন একটু লাল কালার দিয়ে মার্ক করি। এই যে ডায়াফ্রামটা এখন সংকুচিত হইয়া, এই যে ডায়াফ্রামটা এখন সংকুচিত হইয়া নিচের দিকে নামছে। পুরো বুক যদি এটা হয়, তাহলে আমাকে বলো ডায়াফ্রামটা যে সংকুচিত হয়ে নিচের দিকে নামছে, এদিকে আয়তনটা বাড়ছে নাকি কমছে বুকের? বাড়ছে। হ্যাঁ, ভেরি গুড, আয়তনটা বাড়ছে। এই যে ডায়াফ্রাম যে সংকুচিত হয়ে নিচে নামলো, তো কি খুব সিম্পল ভাবে বোঝা যাচ্ছে, আগে এখানে ছিল, এখন এখান থেকে হচ্ছে সংকুচিত হয়ে যে নিচের দিকে নেমে গেছে। তো বক্ষগহ্বরের আয়তন কি হচ্ছে, বেড়ে গেছে। তো ডায়াফ্রাম যখন নিচের দিকে নামে, বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, এটাই বুঝাতে চাইতেছি আমি আর কি। ঠিক আছে, আচ্ছা। এবং দেখো এর ফলে কি হয়, দেখো এই যে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। মানে অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি, অনুদৈর্ঘ্য মানে কি, লম্বালম্বি ব্যাস বেড়ে যায়। মানে এই যে অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি ব্যাস বেড়ে গেছে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য ব্যাস মানে হচ্ছে লম্বালম্বি ব্যাস বেড়ে গেছে, মানে কি বক্ষগহ্বরের আয়তনটা বাড়লো, ডায়াফ্রাম যে নিচের দিকে নামছে, তার ফলে বুকের আয়তন কি হয়েছে, বাড়ছে। আচ্ছা, এবং আরেকটা কাজ হয় এখানে, যে পরশুকাগুলো বলছিলাম, পরশুকা বা রিবস। হ্যাঁ, রিবস মানে কি তোমার বুকের খাঁচা। তোমার বুকে হাত দাও, যে যার বুকে হাত দাও, তাহলে হাড্ডি গুড্ডি পাও না, ওগুলাই হচ্ছে রিবস। বুকে হাত দিলে যে হাড্ডি গুড্ডি গুলো পাবা, ওগুলাই রিবস বা পরশুকা। ঠিক আছে, আমাকে বলো ওই পরশুকা গুলো যদি উপরের দিকে উঠে, হ্যাঁ, পরশুকা গুলো যদি উপরের দিকে উঠে, যেখানে লেখা আছে পাজর, পাজর তোমরা যাকে পাজর বা বুকের খাঁচা বলো, ওইটা যদি উপরের দিকে উঠে, তাহলে কি বুকের আয়তন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে। সো ভাই এইটা জাস্ট সিম্পল কনসেপ্ট যে শ্বাস গ্রহণের সময় সবকিছুই বাড়বে। মানে এই যে ডায়াফ্রামটা বা মধ্যচ্ছদা নিচের দিকে নামছে, লম্বালম্বি আয়তন বাড়বে। হ্যাঁ, আর ওই যে ইগুলা মানে পাঁজর গুলা বা পরশুকা বা রিবস গুলা, হাড্ডি গুড্ডি গুলা যে উপরের দিকে উঠছে, মানে বাইরে বের হয়ে আসছে, এর ফলে কি হবে, পাশাপাশি ব্যাস বেড়ে যাবে। তো আলটিমেটলি তুমি যখন শ্বাসটা গ্রহণ করতেছো, এর ফলে কি হইতেছে, বুকের আয়তন চার দিক দিয়ে উপর উপর দিক দিয়ে নিচ দিক দিয়ে সব দিক দিয়ে বেড়ে যাচ্ছে। এইটুকু একটু বুঝতে হবে। দেখো এই যে পশ্চগুলা কিছুটা উপরে উঠে আসায় বক্ষগহ্বরের পার্শ্বীয় এবং অগ্রপশ্চাৎ ব্যাস বেড়ে যায়। এর মানে পাশাপাশি এবং সামনাসামনি ব্যাস বেড়ে যায়। হ্যাঁ, এত কিছু যদি নাও লিখো, জাস্ট এইটুক লিখো যে পৌষুকাগুলা উপরে উঠার ফলে বুকের আয়তন বেড়ে যায়, এটুকু লিখলেও হবে। যে পৌষুকা উপরে উঠার ফলে বুকের আয়তন, হ্যাঁ, বা বুকের ব্যাস বেড়ে যায়। ভাইয়া, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি মধ্যচ্ছদাটা নিচের দিকে যায়, আর যখন শ্বাস ত্যাগ করি তখন উপরের দিকে যায়, এরকম? একদম সেম এরকমই।
ঠিক আছে, একদমই ওরকম ব্যাপারটা। আমরা যখন নিঃশ্বাস ক্রিয়া পড়বো তখন দেখবো যে মধ্যচ্ছদা উপরের দিকে যায়। দেখো এটাও যদি আমি একটু সংক্ষেপে দেখাই, এই যে এটা তো হচ্ছে শ্বাস গ্রহণ প্রক্রিয়া দেখাচ্ছে, যে শ্বাস গ্রহণ তখন কি হইতেছে, তখন হচ্ছে যে মধ্যচ্ছদা নিচের দিকে সংকুচিত হয়, মানে নিচের দিকে মধ্যচ্ছদাটা কি হইতেছে, নিচের দিকে নামতেছে। আর এই যে এই চিত্রটা কি দেখাইছে, এই চিত্রটা হচ্ছে আমাদের এই যে শ্বাস ত্যাগ, এই চিত্রটা হচ্ছে আমাদের শ্বাস ত্যাগ। এই সময় আবার কি হয় দেখো, মধ্যচ্ছদা উপরে উঠে যায়, মানে মধ্যচ্ছদা উপরে উঠে যায়। হ্যাঁ, মানে এটা আমরা আসতেছি পরে। শ্বাস ত্যাগে কি হয়, শ্বাস ত্যাগে জাস্ট শ্বাস গ্রহণে যা হয়েছিল তার বিপরীত জিনিসটা হয়। হ্যাঁ, শ্বাস গ্রহণে যা হয়েছিল শ্বাস ত্যাগে ঠিক তার বিপরীত জিনিসটা হয়। দেখো শ্বাস গ্রহণে কি হয়েছিল, পাঁজর মানে রিবস গুলা উপরে উঠে গেছিল, তাহলে শ্বাস ত্যাগে কি হবে, শ্বাস ত্যাগে রিবস গুলা নিচে এসে পড়বে, এই যে পাঁজর বা রিবস, ওই যে মানে বুকের হাড্ডি গুড্ডি গুলো নিচে নেমে আসতেছে। হ্যাঁ, তাহলে আমাকে বলো, যদি শ্বাস ত্যাগে মধ্যচ্ছদা যদি এই যে আবার উপরে উঠে গেল, আচ্ছা এটা না করি, এই যে মধ্যচ্ছদা এখানে আবার উপরে উঠে গেল, ঠিক আছে, এবং এদিক থেকেও নিচে নেমে আসছে, তাহলে কি বুকের আয়তন এখন বাড়তেছে না কমতেছে শ্বাস ত্যাগের সময়, বলো তো? কমতেছে। হ্যাঁ, ভেরি গুড, কমতেছে। বুকের আয়তনটা কি হইতেছে, এখানে কমতেছে। ঠিক আছে, তো এইটুকু একটু মনে রাখা লাগবে, এইটুকু যদি বুঝো যে শ্বাস গ্রহণের সময় বুকের আয়তনটা বাড়ে, হ্যাঁ এটা একটু বাড়বে, শ্বাস ত্যাগ বুকের আয়তন কমবে। কেন, এটা বেসিক বেসিক খাটাইলেই বোঝা যায়। শ্বাসটা তুমি যখন গ্রহণ করতেছো, শ্বাসটা তুমি যখন গ্রহণ করতেছো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু মিটিং টিন করে আবার নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো, না হলে হচ্ছে আবার ডিস্টার্ব করবে তো। হ্যাঁ, তোমরা আবার তাড়াতাড়ি জয়েন করো।